আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। কি অবস্থা সব তোমাদের বলো। কেমন যাচ্ছে দিনকাল, পড়াশোনা কেমন যাচ্ছে? ক্লাস করতে কেমন লাগছে? এই অধ্যায় কেমন লাগছে? সহজ না কঠিন, কি মনে হচ্ছে? হ্যাঁ, এই অধ্যায়ের ফিডব্যাক দাও। এই অধ্যায়টা কেমন মনে হচ্ছে বলো। আহ রাশিক বলছে অর্ধবার্ষিকী পরীক্ষার কারণে অনেকগুলো অধ্যায় আর্কাইভ ক্লাসের মাধ্যমে শেষ করেছি। সেই অধ্যায়গুলো কি আবার এই বছরের সাথে পড়তে হবে? এটা তো তোমার উপর ডিপেন্ড করছে, যদি তুমি করতে চাও তাহলে করলা, তাছাড়া যদি তুমি ভালো করে করে থাকো দরকার নাই খুব একটা। ঠিক আছে, কি বলো? এই অধ্যায় কঠিন আমি বলি শোনো। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদের সাথে অনেকদিন নাই, তারপর একটা কথা বলি। তোমার কেমিস্ট্রির বেস ডিপেন্ড করবে এই অধ্যায়ের উপরে। তুমি দ্রাব্যতা ভালো বোঝো, তুমি ওই ইলেকট্রন মানে ইলেকট্রন কি বলে ওই যে ইলেকট্রনের শক্তি ভালো বোঝো, বোর ভালো বোঝো, রাদারফোর্ড ভালো বোঝো, কিচ্ছু যায় আসে না। তুমি আয়ন শনাক্তকরণ ভালো পারো, কিচ্ছু যায় আসে না। তুমি দ্রাবক নিষ্কাশন ভালো পারো, কিচ্ছু যায় আসে না। তুমি এই চ্যাপ্টার যদি ভালো মতো না পারো, তুমি ফার্দার তুমি কেমিস্ট্রি কিছু শিখতে পারবা না, তুমি জৈব যৌগ ভালো পারবা না। তো তোমাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে তোমরা আর যাই করো না কেন, এই অধ্যায় বেশ ভালো করে পড়বা। এই অধ্যায়ের প্রত্যেকটা ডিটেলস, খুঁটি নাটি, ইচ এন্ড এভরিথিং তোমরা ভালো করে পড়বা। আর আমি আজকের ক্লাসে আসলাম হচ্ছে কারণ শোভন ভাই একটু জরুরি কাজে বাইরে গেছে। দ্যাটস ওয়াই আর কি প্রক্সি ক্লাস বলছি এটাকে আর কি। হ্যাঁ, তো আমি আর কি প্রক্সি দিতে আসছি ভাইয়ের। হ্যাঁ, তো তোমরা কি কি পড়লা আগের দুইটা ক্লাসে একটু বলো তো আমাকে, যে তোমাদের আগের দুইটা ক্লাসে কি কি পড়ানো হয়েছে। আমি দেখেছি যদিও, তারপরে তোমরা একটু বলো, তোমাদের কাছ থেকে শুনি। আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, পর্যাবৃত্ত ধর্ম সব শেষ তাই বলছো? আচ্ছা, ম্যাথ করানো হয়েছে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলোর ম্যাথ পড়েছো? আচ্ছা, ম্যাথ পড়ানো হয় না, তাহলে তো ম্যাথ করাইতে পারি আমরা। ম্যাথ যদিও করানো হয় না, ঠিক আছে, তো আমি করাই আর কি। আমি যদি আমি আমি যখন পড়াই এই অধ্যায়, তখন আমি আবার ম্যাথ করাই। ঠিক আছে, তাহলে আজকে আমার টপিক দেওয়া হয়েছিল এগুলো, তাহলে আমি এগুলো পরে পড়াই, আগে তোমাদেরকে ওই জিনিসগুলো ক্লিয়ার করে দেই। হ্যাঁ, তো যারা নতুন চেনো না হয়তো, হ্যাঁ, আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। ঠিক আছে, ডট 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 আরো অনেক কিছু আছে, এগুলা না বলি আর এখন। ঠিক আছে, তো দেখো তোমরা হচ্ছে আয়নীকরণ শক্তি পড়ে ফেলেছো, আর হচ্ছে ইলেকট্রন আসক্তি পড়ে ফেলেছো। তো আমি যদি একটু তোমাদেরকে বলি যে আয়নীকরণ শক্তিটা কি, আয়নীকরণ শক্তিটা কি বলো। হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? আয়োনাইজেশন এনার্জি বলি আমরা, তাই না? আয়োনাইজেশন এনার্জি, ও বাবা, আয়োনাইজেশন এনার্জি।
আচ্ছা, তো সহজ ভাষায় বলতে গেলে আয়ন বানাতে যে শক্তি লাগে, ঠিক আছে, কি বললাম, আয়ন বানাতে যে শক্তি লাগে, কোন আয়ন, কোন আয়ন বলো, মানে দুটাই হচ্ছে আয়ন বানানোর জন্য শক্তি, আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন আসক্তি বলো, সহজ কথা দুইটাই হচ্ছে আয়ন বানানোর জন্য শক্তি, ঠিক আছে। এখন দিতে হবে নাকি নিতে হবে সেটা পরের বিষয়, ঠিক আছে। আয়নীকরণ শক্তিটা হচ্ছে ক্যাটায়ন বানানোর জন্য শক্তি। তো ক্যাটায়ন বানাতে গেলে কি করতে হবে, ইলেকট্রন ত্যাগ করতে হবে, ইলেকট্রন নিয়ে নিতে হবে, তার মানে ইলেকট্রন সরিয়ে ফেলার জন্য যে শক্তিটা লাগে। এখন বলো তো ইলেকট্রন সরিয়ে ফেলতে শক্তি কেন লাগবে, ভাই, থিওরিটিক্যাল আলোচনা বুঝতে হবে, ফিল করতে হবে, মানে একটা ইলেকট্রন কে যদি তুমি সরিয়ে ফেলতে চাও শক্তি কেন লাগবে? আমার ক্লাসটা মাঝের ক্লাস, আমার ক্লাসে তোমরা শেখার চেষ্টা করো, ঠিক আছে। এটা মানে আমি তোমাদেরকে শেখাতে আসছি, আজকে একটু টুকটাক শেখাবো, চলে যাবো, ঠিক আছে। এরপরে তোমরা আবার ভাইয়ের ক্লাস করতে থাকবা। আজকের ক্লাসটা তোমাদেরকে আমি ডিটেলস অনেক কিছু আলোচনা করি, যেহেতু এটা সিকুয়ালের ক্লাস না, আমি অনেক কিছু আলোচনা করে যাই আজকে, ঠিক আছে। তো ক্লাসটা করো সবাই। ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে না, তুমি তো শক্তি বের করে নিচ্ছ, মানে তুমি তো ইলেকট্রনটা বের করে নিচ্ছ। আচ্ছা, বাইন্ডিং এনার্জি বলে একটা কথা আছে, কি বললাম, বাইন্ডিং এনার্জি, বাইন্ড করা মানে কি, হ্যাঁ, বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি বলে একটা কথা আছে, মানে ধরো এইটা তোমার একটা নিউক্লিয়াস, তো এখন ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে ধরো একটা ইলেকট্রন আছে, এই হচ্ছে সেই ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটার তো এইদিকে একটা অ্যাট্রাকশন আছে, তাই না, আছে কিনা, এই পজিটিভ এই নেগেটিভ একটা অ্যাট্রাকশন আছে কিনা, অবভিয়াসলি আছে। তো এই যে এই ইলেকট্রনটা এই যে গায়ে লেগে আছে বা এখানে আছে, এর একটা এনার্জি আছে, বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি বলি আমরা, বন্ধন না মানে আসলে আবদ্ধ থাকার যে শক্তি, বন্ড এনার্জি হচ্ছে বন্ধন শক্তি, ঠিক আছে। তো এই যে বাইন্ডিং এনার্জি, এই বাইন্ডিং এনার্জির কারণে সেটা এখানে আছে। তো এই যে এখন যদি তুমি এটাকে সরাইতে চাও, ওই যে আমি সব সময় বলি যে দেখো, কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট বন্ড মেকিং এন্ড বন্ড ব্রেকিং। কেমিস্ট্রিকে সবসময় তুমি রিলেশনশিপের সাথে চিন্তা করবা। হ্যাঁ, এখন রিলেশনশিপ যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে, সেটা তোমার ফ্রেন্ড ফ্রেন্ড রিলেশন হইতে পারে, হ্যাঁ, সেটা বাবা মার রিলেশন, মানে তোমার সাথে তোমার বাবা মার রিলেশন হইতে পারে, তোমার সাথে তোমার ভাই বোনের রিলেশন হইতে পারে, ঠিক আছে, বা তোমার সাথে তোমার মানে সামথিং আদার্স, ঠিক আছে, বুঝ হইতো রিলেশন হইতে পারে। সবসময় রিলেশনের সাথে চিন্তা করবা। তো ধরো একটা বেশ বন্ডে তুমি একজনের সাথে আছো, এখন তোমাকে যদি ওইখান থেকে সরাইতে হয় তাহলে কাউকে আরো বেশি ইফোর্ট দিতে হবে, কাউকে আরো বেশি এনার্জি দিতে হবে, দ্যাটস দ্য মেইন থিং। এই জন্য এনার্জি লাগে, এই জন্য এনার্জি লাগে। এই জন্যই হচ্ছে তুমি যদি এই ইলেকট্রনটাকে এখান থেকে সরাইতে চাও তাহলে বাইরে থেকে তোমাকে এনার্জি দিতে হবে, এনার্জি দিতে হবে, এনার্জি দিলে এই ইলেকট্রনটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনটা যখন বের হয়ে যাবে তখনই মানে এই যে শক্তিটা লাগছে, এই এনার্জিটাকে আমরা বলছি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। বাট 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 ঠিক আছে, কিন্তু কিন্তু একটা কথা আছে এখানে, কথা হচ্ছে যে ইলেকট্রন বের করতে গেলে একটা শর্ত আছে, ইলেকট্রন এখান থেকে বের করতে গেলে একটা শর্ত আছে, আমি আমি তোমাদেরকে একটু দেখি তোমরা কি শিখছো। শর্তটা কি, ফার্স্ট শর্ত, ইলেকট্রন বের করার জন্য, যে কোনো অ্যাটম থেকে ইলেকট্রন বের করার জন্য ফার্স্ট একটা শর্ত আছে। হোয়াট ইজ দ্য কন্ডিশন? একটা শর্ত লাগবেই। মারুফ আহমেদ, ভেরি গুড, হ্যাঁ তোমরা সবাই পারতেছো, গুড। গ্যাসীয় অবস্থায় নিয়ে যাইতে হবে, ঠিক আছে। তার মানে গ্যাসীয় অবস্থা কথাটার থেকে আরো একটা কথা বলতে হবে, গ্যাসীয়র সাথে আরেকটা কথা তোমরা বলো বলো কিনা আমি জানি না, বলতে হবে গ্যাসীয় বিচ্ছিন্ন, গ্যাসীয়
বিচ্ছিন্ন অবস্থায় যাইতে হবে। তার মানে মনে করো তোমার কাছে আছে নাইট্রোজেন, এই যে N2, নাইট্রোজেন তো N2 অবস্থায় থাকে, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে যাইতে হবে তোমার N2 গ্যাস, তারপরে এখান থেকে হবে 2N, বিচ্ছিন্ন অবস্থায় চলে গেল। এই N থেকে তখন তুমি ইলেকট্রন সরাবা, বুঝতে পারছো? এই N থেকে তখন তুমি ইলেকট্রন সরাবা, মানে প্রথমে যে অবস্থায় থাকবে সেখান থেকে গ্যাস, গ্যাসের পরে বিচ্ছিন্ন, মানে জয়টা থাকবে সেটাকে সিঙ্গেল 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 করে যেতে হবে। সিঙ্গেল অবস্থা থেকে একটা ইলেকট্রন সরাতে যে শক্তি লাগে সেটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি, একটা ইলেকট্রন সরালে। দ্বিতীয় ইলেকট্রনটা যখন সরাবো তখন সেটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এভাবে 3 নাম্বার ইলেকট্রন সরালে সেটাকে বলি আমরা তৃতীয় আয়নীকরণ শক্তি, বুঝতে পারছো? তো এভাবে আসলে আয়নীকরণ শক্তিগুলো আমরা পর্যায়ক্রমে বলতে থাকি। তাহলে আমরা যে আয়নীকরণ শক্তিটা পড়ি সেটা জেনারেলি হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, ঠিক আছে? প্রথম আয়নীকরণ শক্তি। ভাইয়া নিষ্ক্রিয় গ্যাসের পরের ইলেকট্রন বিন্যাস পারি না, শেখাই দেন। তুমি যদি ইলেকট্রন বিন্যাস শিখে থাকো তাহলে তুমি সব পারবা, কারণ ইলেকট্রন বিন্যাস সব একই নিয়মে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এবার তোমরা তো আইনস্টাইনের নাম শুনেছো, শুনেছো কিনা? আইনস্টাইনের নাম শুনেছো না? তো আইনস্টাইন কিসের জন্য নোবেল পেয়েছিল তোমরা কি জানো? না, আইনস্টাইনের নাম আমরা সবাই জানি, এবং আইনস্টাইনকে আমরা একটা বিশেষ কাজের জন্য চিনি। হ্যাঁ, আপেক্ষিকতা, হ্যাঁ, যে সময়ের অদল বদল, হ্যাঁ, আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি, এজন্য আমরা চিনি, তাই না? বাট উনি কিন্তু থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার পায় নাই। হ্যাঁ, বা তোমরা যেটা বলো যে E=mc², ওইটার জন্য নোবেল পুরস্কার পায় নাই, ঠিক আছে? না, হুম, পাইছিল হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু শিখি, এটার সাথে মিল আছে। এটা তোমাদের বইয়ে নাই, ফিজিক্সে তোমরা পড়বা, বাট এখানে একটু দেখে নাও। লিখো ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে? বা বাংলায় লিখো আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, এটার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিল, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। কথা হচ্ছে যে এই জিনিসটা কি ভাই, বা এটার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্কটাই বাকি, অলমোস্ট সেম থিং। আচ্ছা, তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি, এই যে তুমি এনার্জি দিবা, এই এনার্জিটা কিভাবে দিবা? হাত দিয়ে ঠেলে? কোত্থেকে এনার্জি দিবা ভাই? জিনিসগুলো বুঝতে হবে। শুধু একটা ফাঁপা কনসেপ্ট নিয়ে থাকলে হবে না যে বইয়ে সংজ্ঞা পেরে গেলাম, বুঝে গেলাম, কোথাও থেকে একটা এনার্জিটা কোত্থেকে আসবে? হাত দিয়ে? মানে হাত দিয়ে তুমি শক্তি দিয়ে ইলেকট্রন বের করবা? কিভাবে বের করবা? আচ্ছা, রাফি বলছে একটা, ওকে, তাপ দিয়ে, হ্যাঁ হলো। ইয়াসিন বলছে আলো দিয়ে, হ্যাঁ এটাও এটাও ঠিক, ঠিক আছে? সো তাপ বা আলো, খুবই ভালো কথা, এই দুইটার মাধ্যমে বের করা যাবে। সো তাপ দিলে কি হবে? ইলেকট্রনটা এক্সাইটেড হবে, এনার্জি গেইন করবে, একটা সময় ছিটকে বের হয়ে যাবে। গুড, ভেরি গুড। আচ্ছা, আলো দিয়ে কি বের করা যাবে? যে ধরো আমি এর ভিতরে এটা এটা মনে, এর গায়ে কি ইলেকট্রন আছে? এর গায়ে কি ইলেকট্রন আছে? কথা শোনো, বোঝো, ফিল করো, এর গায়ে কি ইলেকট্রন আছে? এর গায়ে বলো। ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে, আছে ইলেকট্রন, ঠিক আছে? এটা মেটাল হইলে আরো ভালো হয়, মেটাল হইলে, মানে যদি মেটাল টাইপের হয়, রড মানে আয়রন, বা মেটাল কোনো হয়, টিন, ঠিক আছে, বা মনে করো হচ্ছে যে প্লাটিনাম, ঠিক আছে, এগুলো হইলে আরো বেশি ভালো। তো এগুলোর গায়ে ইলেকট্রন আছে। তো এখন যদি আমি মনে করো হচ্ছে এইভাবে, এখানে যে আমার ফ্ল্যাশ লাইট আছে, ঠিক আছে, তো মনে করো আমি হচ্ছে এর গায়ে ফ্ল্যাশ লাইট মারতেছি, দেখা যাচ্ছে না হয়তো, এই যে দেখো আমার লাইট কি জ্বলতেছে, দেখা যায়, ঠিক আছে, লাইট জ্বলে, ঠিক আছে? তো মনে করো আমি এর গায়ে ফ্ল্যাশ লাইট মারতেছি,
ঠিক আছে, এখন এর গায়ে ফ্ল্যাশ লাইট মারলে ও কি ইলেকট্রন বের হয়ে যাবে? এখান থেকে ইলেকট্রন বের হবে? বলো, আমি তো লাইট দিচ্ছি, ইলেকট্রন বের হবে? কেন বের হবে না? কেন বের হবে না? আচ্ছা শক্তি কম, আচ্ছা ঠিক আছে শক্তি কম ধরে নিলাম, ধরো শক্তি যদি বেশি দেই, ধরো অনেক বেশি শক্তির একটা আলো আমি ফেললাম, তাহলে কি ইলেকট্রন বের হবে? অনেক বেশি শক্তির আলো দিলাম, হ্যাঁ, হাই এনার্জি, তখন বের হবে। আচ্ছা, আচ্ছা, আলো কি তরঙ্গ নাকি কণা? আলো কি তরঙ্গ নাকি কণা? আচ্ছা, সো ম্যাক্সিমাম বলছে তরঙ্গ, কেউ কেউ বলছে দুইটাই। তো তরঙ্গ তো বোঝাই যায় যে তরঙ্গ, তাই না? কণা কিভাবে বুঝবো? সো দেখো, তোমার এটা যদি একটা তরঙ্গ হয়, তরঙ্গ দিয়ে মানে তরঙ্গ দিয়ে তুমি কি একটা, ইলেকট্রন তো একটা পার্টিকেল, ইলেকট্রন ইজ আ পার্টিকেল, মানে মেইনলি পার্টিকেল, ইলেকট্রনের তো ডুয়েল নেচার আছে, ডুয়েল নেচার অফ ইলেকট্রন তোমরা পড়ছো ডি ব্রগলি ইকুয়েশন। বাট মানে লাইট মানে মানে ইলেকট্রন ইজ মেইনলি আ পার্টিকেল। তো এই তরঙ্গ দিয়ে কি একটা পার্টিকেলকে বের করা যাবে? মানে ধরো এখানে একটা পার্টিকেল আছে, এভাবে তরঙ্গ আসলো, তরঙ্গ আসে কি এই পার্টিকেলকে সরাই দিতে পারবে? এটার কি চান্স আছে? Chance নেই। So, একটা পার্টিকেলকে সরাইতে গেলে একটা পার্টিকেলই লাগবে, একটা পার্টিকেলকে যদি তুমি সরাইতে চাও একটা পার্টিকেলই লাগবে, এর কোনো ব্যতিক্রম হতে পারে না। একটা পার্টিকেলকে সরাইতে গেলে পার্টিকেলই লাগবে, বুঝতে পারছো? কারণ আলোতে তো এনার্জি আছে, ইটস গুড, বাট মানে হিট করে ওরে সরাইতে হবে। ঠিক আছে, তো দেখো আইনস্টাইন যে কাজটা করেছিল, মেটাল সারফেস থেকে, গ্যাসীয় অবস্থা লাগেই না এখানে, বুঝছো? মেটাল সারফেস, দেখো এটা মনে করো একটা মেটাল সারফেস, এইভাবে না নেই, মনে করো হচ্ছে এই দিকে নাও, এই, ঠিক আছে, ওকে দেখো এটা একটা মেটাল সারফেস, মনে করো হচ্ছে এটা এনিথিং, মনে করো এটা হচ্ছে তোমার নিকেল, নিকেল, তাহলে এর গায়ের উপরে অসংখ্য ইলেকট্রন আছে না? সারফেসের উপরে অসংখ্য ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে, ঠিক আছে। এখন এই এই যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলোর একটা কি আছে, বাইন্ডিং এনার্জি আছে, বাইন্ডিং এনার্জি আছে, ঠিক আছে। তো এই বাইন্ডিং এনার্জিটাকে আমরা বলি হচ্ছে, এই বাইন্ডিং এনার্জিটাকে আমরা বলি হচ্ছে ফাই দিয়ে, বাইন্ডিং এনার্জি হচ্ছে ফাই, ঠিক আছে। বাইন্ডিং এনার্জি আছে, এটাকে আবার অনেক সময় ওয়ার্ক ফাংশন বলা হয়, ঠিক আছে, লিখে রাখো এটা কাজে লাগবে। বাইন্ডিং এনার্জি, এটাকে আবার ওয়ার্ক ফাংশন বলা হয়, কার্য আপেক্ষক বলা হয়, ওয়ার্ক ফাংশন। এখন তাহলে আমি যদি এখান থেকে ইলেকট্রন বের করতে চাই, আমি কি দিয়ে বের করবো? আলো দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখা গেল আলো ফেলা হইলো, বুঝছো? এখানে না আলো ফেলা হইলো, আলো ফেলার পরে দেখা গেল যে এইখানে ই ই এনার্জির একটা আলো ফেলা হইলো, এবং আলো ফেলার পরে দেখা গেল যে এই ইলেকট্রন গুলো এই সারফেস থেকে বের হয়ে এই দিকে একটা গতিতে যাওয়া শুরু করলো, 12 mv² বেগে যাওয়া শুরু করলো। তার মানে দেখো, যখন অনেক বেশি শক্তির লাইট দেওয়া হইলো, তখন ইলেকট্রন গুলো বের হয়ে মানে মেটাল সারফেস থেকে ছিটকে বের হয়ে দূরে চলে যাওয়া শুরু করলো।
বুঝতে পারছো? তার মানে কোনো গ্যাসীয় অবস্থা লাগলোই না। এটা সর্বপ্রথম বের করলো হচ্ছে আইনস্টাইন, যে যদি আমি হাই এনার্জি লাইট দিতে পারি, বাট এখানে কন্ডিশন কি হতে হবে বলো? কন্ডিশন হতে হবে তোমার লাইটের এনার্জিটা ওই ওয়ার্ক ফাংশনের থেকে বড় হতে হবে, তাহলেই হবে, তাহলে ইলেকট্রন বের হবে, ইলেকট্রন নির্গত হবে। বাট তোমার ই যদি লেস দেন ওইটা হয়, মানে তোমার যে আলোর শক্তি এটা যদি তোমার এই ওয়ার্ক ফাংশনের থেকে কম হয়, ছোট হয়, তাহলে ইলেকট্রন নির্গত হবে না, নির্গত হবে না। ঠিক আছে, নির্গত হবে না। ঠিক আছে, বুঝতে পারলা? এই হচ্ছে ইয়া। এবং এইখান থেকে যখন বোঝা গেল, এখান থেকে বোঝা গেল যে একটা ইলেকট্রনের এনার্জি দেওয়ার কারণে লাইটের কারণে ইলেকট্রন বের হয়ে গেল। এটা কম্পন ইফেক্ট না, কম্পন ইফেক্ট ভিন্ন। লাইটের কারণে ইলেকট্রন বের হয়ে গেল, তাহলে লাইটটা কি, পার্টিকেল নাকি ওয়েভ? এবার বলো, তাহলে লাইট কি পার্টিকেল নাকি তরঙ্গ? মানে তোমার হচ্ছে কণা নাকি তরঙ্গ? এক্স্যাক্টলি, তাহলে লাইটের এখানে পার্টিকেল নেচার পাওয়া যাচ্ছে এই পরীক্ষার মাধ্যমে। বোধ বোধ বলতেছো কেন রে বাবা? এই পরীক্ষার মাধ্যমে কোত্থেকে তুমি বোধ পাইতেছো? এই পরীক্ষার মাধ্যমে আমরা বের করলাম তাহলে লাইট হচ্ছে একটা পার্টিকেল নেচারও শো করে। ঠিক আছে, এবং এখানে তখন একটা ইকুয়েশন পাওয়া যায় যে আসলে এই গতিশক্তিটা কত হবে বলো দেখি। এই গতিশক্তিটা কত? তোমাদেরকে সহজ করে দেই। মনে করো যে তোমার বাইন্ডিং এনার্জি ছিল 5, তুমি শক্তি দিয়েছো হচ্ছে 10, তাহলে তো তোমার এটাকে কাটাতে লাগবে 5, তাহলে বাকি 5 কি হবে? বাকি 5 চলে যাবে গতিশক্তি। বুঝতে পারলা? 10 শক্তি দিলা, বাইন্ডিং এনার্জি 5 খেয়ে ফেললো, তাহলে গতিশক্তি কত হবে? 5। তাহলে এখান থেকে যদি আমি বলি হাফ এমভি স্কোয়ার ইকুয়াল কি হবে তাহলে? ই মাইনাস ফাই। যদি আমি ইলেকট্রনের বেগ বের করতে চাই, বেগ বের করতে পারবো? তাহলে ইলেকট্রনের বেগ হবে ভি ইকুয়াল 2 ই মাইনাস ফাই ডিভাইডেড বাই এম রুট ওভার। এখান থেকে কিন্তু আমরা ইলেকট্রনের বেগটাও বের করতে পারি, যে কত শক্তি দিলে কত বেগে ইলেকট্রন বের হয়ে যাবে একটা মেটাল সারফেস থেকে। বুঝতে পারলা? বোঝা গেল রে? বাইন্ডিং এনার্জি মানে তুমি যে আবদ্ধ আছো যে শক্তির কারণে। ঠিক আছে, ঠিক আছে, একটা ম্যাথ করাই, একটা ম্যাথ করাই এখান থেকে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ধরো এখানে একটা মেটাল সারফেস আছে, হ্যাঁ, ধরো এটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, আমি একটু পড়াচ্ছি, এটা তোমাদের এই সিলেবাসে নাই, আমি পড়াচ্ছি। ফিজিক্সে আছে এটা, হ্যাঁ, ডিটেলস পড়বা তখন। তো ধরো আমি বললাম যে এইখানে যে লাইট পড়তেছে, LIGHT লাইট, এই লাইটের কম্পাঙ্ক হচ্ছে 10⁻⁻13 হার্জ। ঠিক আছে, সরি 10⁻15 হার্জ। ফ্রিকোয়েন্সি 10⁻15 হার্জ। আর যে ওয়ার্ক ফাংশন মানে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻25 জুল। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা যে ভি বেগে বের হবে, এই ভি সমান কত করো দেখি। লাইট যে পড়তেছে, লাইটের কম্পাঙ্ক হচ্ছে 10⁻15 হার্জ, বাইন্ডিং এনার্জি হচ্ছে এত, তাহলে ইলেকট্রনটা যে ভি বেগে বের হবে সেই শক্তির মান কত? খুবই সুন্দর ম্যাথ, খুবই ইন্টারেস্টিং ম্যাথ। আয়নীকরণ শক্তির মতোই না জিনিসটা, বুঝতে পারতেছো কিনা? বোঝা যাচ্ছে তো? আয়নীকরণ শক্তির মতোই না জিনিসটা।
আমি তো আগের ক্লাস নেই নাই, আমি বুঝতে পারতেছি না তোমাদের অবস্থা কিরকম। আয়নীকরণ শক্তির মতোই তো। আচ্ছা, মাসুমামো ও অলরেডি উত্তর দিয়ে ফেলছে। ভর কত? এই গাধা, ভর কত? ইলেকট্রনের ভর যাচ্ছে কে? ইলেকট্রন, তাহলে কার ভর হবে? ইলেকট্রন। এম কেন দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি, দেখো, তার মানে একটা এনার্জি, লাইট পড়তেছে ই এনার্জিতে, ঠিক আছে। তাহলে আমার যে বেগ যদি পাবো, মানে বেগ পাওয়ার শর্ত হচ্ছে ই ইজ গ্রেটার দেন ফাই হতে হবে। তাহলে এনার্জি আমরা কিভাবে বের করব? লাইটের কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তোমরা আগের অধ্যায়ে পড়ে আসছো যে ই ইকুয়াল টু এইচ এফ, মানে এইচ মিউ পড়ে আসছো না? ওই যে এইচ মিউ পড়ে আসছো, এইচ মিউ, এই মিউটাই তো কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাহলে ই ই সমান কত হবে? এইচ কত? 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 10⁻15। তাহলে কত আসে ই এর ভ্যালু? তাহলে ই এর ভ্যালু কত আসে বলো? 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 10⁻15। তার মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻, কত? -19 জুল। এটা তুমি কি পাইলা? এটা তুমি পাইলা হচ্ছে যে আলোটা পড়ছে তার শক্তি, আলোর শক্তি। আর বাইন্ডিং এনার্জি কত? বাইন্ডিং এনার্জি দেওয়া আছে 6.626 ইন্টু 10⁻⁻25 জুল। কোনটা বড় বলো তো? ই বড় নাকি ফাই বড়? ই বড় নাকি ফাই বড়? বড়। ই বড় নাকি ফাই বড়? ই বড়, ঠিক আছে। এই গাধাগুলা, ই বড়। যেটা মাইনাস, এই সলিউবিলিটির ম্যাথ করাইছিলাম না, মাইনাস যদি উপরে থাকে তাহলে যেটা ছোট সেটা বড়। তাহলে এটা যেহেতু -19, তাহলে এটা বড়। তাহলে আমাদের গতিশক্তি কি হবে বলো? ইকে কি হবে? ইকে কি হবে? ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা থেকে এটা বাদ যাবে, বাকিটুকু গতিশক্তি হয়ে যাবে। তাহলে ই মাইনাস ফাই ইকুয়াল টু হচ্ছে আমার ইকে, ঠিক আছে। তাহলে ই মাইনাস ফাই ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এই এমটা কার? এই বেগ কার? বেগ হচ্ছে ইলেকট্রনের। তাহলে ভর কার হবে? ভর হচ্ছে ইলেকট্রনের ভর হবে। গাধা বলে ভর দেন নাই। তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস ফাই ডিভাইডেড বাই এম রুট ওভার। তাহলে 2 ইন্টু, এটা থেকে এটা বাদ দিলে কত থাকে বাবা বলো তো? 2 ইন্টু ই মাইনাস ফাই, 6.626 ইন্টু 6.626, ঠিক আছে, ইন্টু কত? 10⁻⁻19 মাইনাস 10⁻⁻25 ডিভাইডেড বাই এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি ইলেকট্রনের ভর। এটাকে রুট করতে হবে। তাহলে ভি কত আসে? এই তো তোমরা পারছো তো। 2 ইন্টু 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 2 ইন্টু 6.626 ইন্টু -19 minus 10⁻⁻25 divided by 9.11 into 10⁻⁻31 রুট অ্যান্সার। তাহলে আসে হচ্ছে 1.20 into 10⁻6 মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রন এত বেগে বের হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, অনেকেরই হয়েছে তোমাদের, ভালো বুঝতে পারছো।
ক্লিয়ার? তাহলে এইচ এর মান কই পাইলেন? এটা তো হচ্ছে আমি বানায় বানায় লিখছি বাবা, তুমিও বানাইতে পারবা। ওকে, এবার আমরা আয়নীকরণ শক্তির কিছু ম্যাথ করি। চলো। ওকে, চলো যাচ্ছি আমরা তাহলে, ঠিক আছে, আয়নীকরণ শক্তির ম্যাথে। তোমাকে এখানে বলছে লিখো ম্যাথ, লিখো গ্যাসীয় অবস্থায়, আচ্ছা আমরা এই পাশে লিখি ম্যাথটা, লিখো গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় 9.75 গ্রাম পটাশিয়ামকে পটাশিয়াম প্লাসে পরিণত করতে 105 কিলোজুল তাপ প্রয়োজন হয়। পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান নির্ণয় করো। পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কত? ওকে, লিখা হয়েছে ম্যাথ? ম্যাথ লিখা হয়েছে? আচ্ছা, আয়নীকরণ শক্তির একক কি হবে বলতো? আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা যদি তোমরা একটু বের করো তাহলে দেখবা গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় কোনো মৌলের, ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণু থেকে, ঠিক আছে, এক মোল পরমাণু থেকে একটি করে 1 মোল ইলেকট্রন বের করলে যে শক্তি লাগে, তার মানে 1 মোলের সাথে বের করতে হবে আমাকে, 1 মোলে বের করতে হবে, জুল পার মোল বা কিলো জুল পার মোল, তার মানে পার মোলে বের করতে হবে। প্রত্যেক মোলের জন্য কতটুকু, নট প্রত্যেক অ্যাটমের জন্য কতটুকু। প্রত্যেক অ্যাটমের জন্য তুমি বের করতে পারো যে একটা পার্টিকুলার অ্যাটমের জন্য কত শক্তি, বাট তোমাকে প্রত্যেক মোল বা প্রত্যেক অ্যাটম এটার জন্য বের করতে হবে। মানে একটা সার্টেন রিজনের জন্য। যখন তুমি হচ্ছে বাজারে যাও, ঠিক আছে, যে ভাই ইয়া কত, মানে তুমি জিজ্ঞেস করো কি, ধরো তুমি আলু কিনতে গেলা বাজারে, তখন তুমি কিভাবে জিজ্ঞেস করো? তখন তুমি কি বলো বলো দেখি? তুমি বলো যে ভাই আলু কত টাকা কেজি, মানে প্রতি কেজি আলুর দাম কত, ঠিক আছে। বা ডিম কিনতে গেলে তুমি কি বলো যে প্রতি হালি, 1 হালি ডিমের দাম কত। কলাও সেম, 1 হালি ডিমের দাম কত, 1 হালি কলার দাম কত। তো তেমনই এখানে যখন হিসাব করব আমরা প্রত্যেক মোলের জন্য হিসাব করি যে প্রত্যেক মোলের জন্য কত। বুঝতে পারছো? মোল কি পরমাণু গণনার একক, যেমন যে আলু যেমন যে কেজিতে আমরা ইয়া করতেছি, তেমন এখানে আমরা কি মোল দিয়ে হিসাব করি, তাই না? আচ্ছা, তাহলে বলছে গ্যাসীয় অবস্থায় এত গ্রাম পটাশিয়াম প্লাসে পরিণত করতে 105 কিলোজুল তাপ প্রয়োজন হয়। তার মানে এত গ্রামের জন্য এত কিলোজুল, বাট আমাদেরকে তো 1 মোলের জন্য বের করতে হবে, তাই না? তাহলে আগে আমি বের করি যে ওইটা কত মোল। ঠিক আছে, তাহলে লিখো আমার সাথে, সলভ। লিখো 9.75 গ্রাম পটাশিয়াম ইকুয়াল, মানে মোল কত, n ইকুয়াল
ডাব্লিউ বাই এম, ডাব্লিউ কত 9.75, আর পটাশিয়ামের আণবিক ভর কত? পটাশিয়ামের আণবিক ভর কত বলো? 39, তাই না? 39 গ্রাম পার মোল। তাহলে কত আসে? 9.75 ডিভাইডেড বাই 39, সো এটা আসে হচ্ছে 0.25 মোল। এখন ঐকিক নিয়ম, হ্যাঁ। তাহলে 0.25 মোল পটাশিয়ামকে পটাশিয়াম প্লাসে পরিণত করতে মোলের জন্য শক্তি প্রয়োজন 105 কিলোজুল। তাহলে 1 মোলের জন্য শক্তি প্রয়োজন কত? শক্তি প্রয়োজন হচ্ছে 105 ডিভাইডেড বাই 0.25 কিলোজুল। তাহলে কত হবে? 105 ডিভাইড বাই 0.25, 420 কিলোজুল পার মোল। ওকে, তাহলে আয়োনাইজেশন এনার্জি আইই, ঠিক আছে, কার? পটাশিয়ামের। কত পাচ্ছি আমরা? 420 কিলোজুল পার মোল। সহজ, বুঝা গেল? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলি, গ্যাসীয় অবস্থায় এত গ্রাম পটাশিয়ামকে পটাশিয়াম প্লাসে পরিণত করতে এত কিলোজুল লাগে, ঠিক আছে? তাহলে এত গ্রামকে করতে এত কিলোজুল লাগে, আমার তো দরকার 1 মোলের জন্য। তো এত গ্রাম মানে কত মোল সেটা আগে আমি বের করি, ঠিক আছে? তাহলে এত গ্রাম মানে কত? N ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে এত মোল, তাহলে আমি বুঝতেই পারছি যে এত মোলের জন্য শক্তি বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 1 মোলের জন্য কত হবে? ওই যে তোমরা ঐকিক নিয়মে ম্যাথ করছো না, 5টি কলার দাম এত টাকা হলে 1টি কলার দাম কত? সেম, হ্যাঁ। এত মোলের জন্য এত কিলোজুল, তাহলে 1 মোলের জন্য কত কিলোজুল, ঠিক আছে? সেম। বোঝা গেল? বলতেছে এতদিন এই চ্যাপ্টারে একটা ম্যাথ করলাম না, আপনি এসে ম্যাথ। 1 মোল আছে কিভাবে বুঝলাম? আরে গাধা, 1 মোলে নাই, 1 মোলের বের করতে হবে। সংজ্ঞা পড়ো, সংজ্ঞাতে বলা আছে প্রত্যেক মোলের জন্য কতটুকু শক্তি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আমরা সামনে প্রসিড করি। শোনো, এখানে আরো কি কি ম্যাথ করানো যায় তোমাদেরকে? ওকে, গুড। না, আর না করাই, আরেকটা দেই, তোমরা করতে পারবা এখন? তোমরা করতে পারবা কি এখন বলো তো? এটা উল্টা উল্টা একটা করি, তাহলে চলো দেখি, এটা করো, এটা করো। ম্যাথ হচ্ছে, ও তোমরা হচ্ছে ভাবতে পারো এটা কোন বই? এটা হচ্ছে ওই যে আমি তোমাদেরকে আগেও দেখাইছিলাম কিনা, এটা হচ্ছে এই বই। তোমরা এই বই থেকে ম্যাথ করতে পারো, ঠিক আছে? আমি এই বইটা ফলো করি ম্যাথের জন্য, কলেজ কেমিস্ট্রি, সঞ্জিত কুমার গুহ স্যার, ঠিক আছে? কিনে ফেলতে পারো যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, বা যাদের মানে এই বইটা শুধু ম্যাথই থাকে, এই বইটা তো অন্য কিছু থাকে না, ঠিক আছে? শুধু ম্যাথ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওই এই জন্য, না না সরি, সবই আছে, বাট ম্যাথ আর কি একটু বেশি। সবই আছে বাট এখানে ম্যাথ বেশি। আচ্ছা ঠিক আছে, কি করাতে যাচ্ছিলাম? সোডিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে এত। আচ্ছা ঠিক আছে, লিখো। সোডিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 8.235 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -19 জুল পার অ্যাটম। ওকে, ভালো কথা, জুল পার অ্যাটম, তার মানে নট জুল পার মোল, জুল পার অ্যাটমে বলে দিয়েছে। এখন বলছে
2 পয়েন্ট, আচ্ছা এটাকে আমরা নিচের লাইনে লিখি 2.39, আচ্ছা 2.3 মিলিগ্রাম, 2.3 মিলিগ্রাম সোডিয়াম প্লাসে পরিণত করতে কি পরিমাণ শক্তি লাগবে? কি পরিমাণ শক্তি লাগবে, ঠিক আছে? করো, এটা হচ্ছে আমাদের আজকের দিনের 3 নাম্বার ম্যাথ, তাই না? ম্যাথ নাম্বার 3, আগেরটা ছিল ম্যাথ 2 আর ফটো ইলেকট্রিক ইফেক্টেরটা ছিল ম্যাথ 1। মেডিকেলের জন্য কি করতে হবে? মেডিকেলের জন্য মুখস্থ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সবুজ সবুজ সবুজ, এভাবে মুখস্থ করবো সবকিছু, ঠিক আছে? মেডিকেলের জন্য, হ্যাঁ, মাথা কম ঘামাবা মেডিকেলের জন্য, হ্যাঁ, মাথা বেশি ঘামাইতে গেলে দেখবা যে মেডিকেলে একটু সমস্যা হয়ে যাবে। সঞ্জিত কুমার গুহ স্যারের 2টা বই আছে, একটা হচ্ছে নর্মালি যেটা লেকচার পাবলিকেশন থেকে যেটা হয় বের হয়, হ্যাঁ, আর আরেকটা এটা হচ্ছে কলেজ কেমিস্ট্রি, এটা সঞ্জিত কুমার গুহ স্যারের মানে আলাদা পাবলিকেশনের বই। সঞ্জিত কুমার গুহ স্যারের 2টা বই, একটা হচ্ছে লেকচার পাবলিকেশন আর আরেকটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে তোমার কলেজ কেমিস্ট্রি, লেকচার পাবলিকেশনেরটাতে এত ডিটেলসে ম্যাথ নাই। করো, এটা করো জলদি। আচ্ছা মাসুমা মৌ, তোমার উত্তর আমি পেয়েছি। ওকে, রেটিনা সরকার, তোমার উত্তরও পেয়েছি। তো শোনো, এখানে বিষয় হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বলে দিয়েছে এত জুল পার অ্যাটম, ঠিক আছে? তা জুল পার যদি অ্যাটম যদি বলেই দেয়, তাহলে আমরা এক কাজ করতে পারি, তার মানে একটা অ্যাটমের জন্য এত জুল, তাহলে আমরা এক কাজ করতে পারি, এতগুলো এতগুলো সোডিয়ামে কতগুলো অ্যাটম আছে এটা আমরা বের করতে পারবো। এতগুলো সোডিয়ামে, এত মিলিগ্রাম সোডিয়ামে কয়টা অ্যাটম, সেটাও কিন্তু আমরা বের করতে পারি, পারবো? চলো আমরা বের করি তাহলে, ঠিক আছে? যে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, যে n ইকুয়াল W বাই M ইকুয়াল টু n ডিভাইডেড বাই Na, n হচ্ছে নাম্বার অফ অ্যাটম, আর Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻⁻23। পড়ছিলাম না আমরা? পড়ছিলাম। তাহলে এখান থেকে আমরা অ্যাটম নাম্বার বের করব। তাহলে W বাই M ইকুয়াল হচ্ছে n ডিভাইডেড বাই Na। তাহলে এখান থেকে n সমান W বাই M ইন্টু Na ইন্টু Na। তাহলে W কত ভাই? 2.3 মিলিগ্রাম, তাহলে গ্রামে করতে হবে। 2.3 মিলিগ্রাম মানে গ্রাম, তাহলে 10⁻³ গ্রাম ডিভাইডেড বাই আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 23, Na কত? 6.023 ইন্টু 10⁻⁻, সরি মাইনাস কেন দিয়েছে এখানে? এই রোজা লেগে গেছে দেখছো? 23 আর বোর্ডেও ডিস্টার্ব করা শুরু করছে, দেখো এখানে ইয়াটা আসতেছে না। কত আসে তাহলে বলো? সরি, নট মাইনাস, 2.3 into 10⁻³ divided by 23 into 6.023 into 10⁻23। তাহলে এটা আসে হচ্ছে 6.023
ইন্টু 10⁻19 এতটি অ্যাটম, ঠিক আছে? তার মানে 2.3 মিলিগ্রাম সোডিয়াম ইকুয়াল এতটি অ্যাটম সোডিয়াম। এটা কি বোঝা গেল? তাহলে কতটি অ্যাটম আছে সেটা আমরা বের করে ফেললাম। যাদের মাথার উপর দিয়ে গেছে তারা ক্লাস 9-এর ষষ্ঠ অধ্যায় পড়ে আসো নাই, তোমাদের পাস করানো উচিত না, ঠিক আছে? এই যে মিলন স্যার আসছে তোমাদেরকে ফেল করাবে, বুঝছো? দেখো, ঠিক আছে? বুঝে শুনে একটু আগায়ও, ঠিক আছে? ক্লাস 9-10-এর 6 অধ্যায়ের বেসিক এটা, হ্যাঁ? যে মানে ক্লাস 9-এর আমি যাদেরকে পড়াইছি ওদেরকে যদি আমি এই জিনিসটা বোঝাই ওরা 100% বুঝবে, ঠিক আছে? কারণ তুমি যদি এটা না বোঝো, মানে আমি এটা তোমাকে বড় ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, তুমি যদি এটা না বোঝো তাহলে ভাই তুমি ক্লাস 10-এ বা 9-এ বিশাল বিরাট পরিমাণ ফাঁকিবাজি করে আসছো। এখন এই ফাঁকিবাজিকায় মেকআপ করার জন্য তোমাকে আরো এক্সট্রা এফোর্ট দিতে হবে, দরকার হইলে তুমি, যদি তুমি এটা না বোঝো, আমি আমি মন থেকে বলতেছি, আমি তোমাকে এটা বকা দিচ্ছি না, যদি তুমি এটা না বোঝো তাহলে তুমি দরকার হইলে ক্লাস 6 মানে ক্লাস 9-এর 6 অধ্যায়ের ম্যাথমেটিক্যাল পার্ট আরেকবার করো দরকার হইলে, ঠিক আছে? পরিবেশ রসায়নেও আমি অল্প করে করিয়েছিলাম এগুলো। ভাই পড়াশোনাকে সিরিয়াসলি নাও, বাবা মা টাকা দিচ্ছে, কি করতেছো তোমরা? বাবা মা টাকা দিচ্ছে, তোমার বাবা বাইরে যে কাজ করতেছে টাকা দিচ্ছে, তুমি শুধু ভাবতেছো আমি শুয়ে বসে ক্লাস করব, কাজ শেষ। ওই টাকাটার ভ্যালু জানো? তোমাকে এখানে যে টাকাটা দিয়ে ভর্তি করানো হয়েছে, ওই টাকাটা ইনকাম করার জন্য যে পরিশ্রমটা করেছে তোমার বাবা, তুমি ওই পরিশ্রমটা করতেছো? নিজেকে প্রশ্ন করো, ওই পরিশ্রমটুকু, ঠিক আছে? মানে আমরা না ক্রাইমের অনেক সংজ্ঞা দিয়ে থাকি, যে চুরি করা ক্রাইম, ঠিক আছে, ডাকাতি করা ক্রাইম, বাট এটাও একটা ক্রাইম। কিভাবে ক্রাইম ভাই? ক্রাইমটা এইভাবে যে তুমি তোমার বাবা মার টাকা নিচ্ছ, টাকা নেওয়ার পরে তোমার প্রতিশ্রুতিটা কি? তোমার প্রতিশ্রুতিটা হচ্ছে তোমাকে পড়তে হবে, বাট তুমি পড়াশোনা করো না, ইটস এ ক্রাইম। তুমি এটা চুরি করতেছো। কি চুরি করতেছো? তোমার নিজের বাবা মার টাকায় তুমি চুরি করতেছো, টাকাটা তুমি ওয়েস্ট করতেছো। মানে চুরি ওই সেন্সে চুরি না, বাট ইটস এ মানে পিওর ক্রাইম। তুমি বলে দাও যে আমি পড়াশোনা করবো না, ঠিক আছে, আমার হইতেছে না, বুঝলা? যেমন আমার ছোট ভাই আছে, ও যখন পারে না তখন ও বলে আম্মু পারতেছি না, আমি পারতেছি না, চেষ্টা করতেছি, আমি পারতেছি না, ঠিক আছে? তুমি না পারলে বলে দিতে হবে, বাট যদি তুমি পড়াশোনার ফিল্ডে থাকো ইউ হ্যাভ টু লার্ন দিস, ঠিক আছে? এই জিনিসটা ক্লাস 9-এর ষষ্ঠ অধ্যায়ের পিওর একটা বেসিক। তাহলে তুমি কেন পারবা না? ওয়াই নট? কি করতে পারি আমি এখানে বলো? আমি তোমাকে এটা আরেকবার দেখাই দিতে পারি, বাট এটা যদি আমি দেখাইতে যাই তাহলে আমি এই জিনিসগুলো পড়াই শেষ করবো কখন? তাহলে তোমাকে যেটা করতে হবে, এই জিনিসগুলো তোমাকে একটু শিখতে হবে, ঠিক আছে? তোমার এই জায়গাটায় দুর্বলতা, তুমি দুর্বলতা বুঝে গেলা, এখন এই দুর্বলতাটা তুমি বুঝে গেলা, এটাকে তুমি ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করে খাতায় লিখো আমি এটা পারি না, এটা আমাকে শিখতে হবে। যে কারো কাছ থেকে তুমি এটা শিখে নাও। তুমি আমাদের ক্লাস দেখো, পরিমাণগত রসায়নের ক্লাস দেখো, পরিবেশ রসায়নে এগুলা পড়াইছি, ক্লাস দেখো, শিখে ফেলো এটা, ঠিক আছে? ওকে, তাহলে এতটি অ্যাটম, এটা কি বলে দিয়েছে এখানে দেখো, বলেছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি এত জুল পার অ্যাটম, তার মানে একটা অ্যাটমের জন্য এত জুল। তাহলে এতগুলো অ্যাটমের জন্য কতটুকু শক্তি লাগবে এটাই বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে লিখো একটি অ্যাটমের জন্য শক্তি কত? 8.2235 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এতগুলো অ্যাটমের জন্য কত শক্তি লাগবে? 6.023 ইন্টু 10⁻19টি অ্যাটম এর শক্তি 8.235 ইন্টু 10⁻⁻19 ইন্টু 6.023 ইন্টু 10⁻19। তাহলে এই -19 + 19 এটা কাটাকাটি হয়ে যাচ্ছে,
তাহলে 6 8 48, 48 49-এর কাছাকাছি হবে। তাহলে ওই যে ওই মেয়েটার নাম যেন কি ছিল, 2 1 জন সঠিক উত্তর দিছে সেই শুরুতে, মেবি মৌ, তাই না? মৌ ছিল, আরেকজন কে যেন ছিল, এত জুল। তো ওরা যে সবার আগে শুরুতে অ্যান্সার দিল, দেখো ভাই তুমিও সেম ক্লাসে পড়ো, ওরাও সেম ক্লাসে পড়ে, ঠিক আছে? বা সৈকত অনেকক্ষণ ধরে উত্তর দিচ্ছে, ওরা অনেকেই উত্তর দিচ্ছ, নামগুলো মনে আসতেছে না। তো এই যে তোমরাও সেম ক্লাসে পড়ো, ওরাও সেম ক্লাসে পড়ো, ঠিক আছে? সমস্যাটা কোথায়? আচ্ছা, নাইম বলছো যে গ্রামে ছিলাম, ভালো শিক্ষক পাই নাই। ভাই এটা একটা এক্সকিউজ হয়ে যাচ্ছে ভাই। ইউ হ্যাভ ফোন। ভাই একটা গ্রামের ছেলে কি ফ্রি ফায়ার খেলে না আমি দেখি নাই? আমি গ্রামে থাকি নাই, গ্রামে ছিলাম, শিক্ষক পাই নাই। ইটস আ, মানে এই কথাটা এখন না আর খাটে না। এটা তুমি তোমার হয়তো বা বাবা মাকে বুঝাইতে পারবা যে গ্রামে শিক্ষক পাই নাই, বাট এটা আমাকে তুমি বুঝাইতে পারবে না, নেভার। তুমি ইউটিউবে সার্চ দাও, আমার ফ্রি ক্লাস আছে, আমার নিজের নেওয়া ফ্রি ক্লাস আছে ইউটিউবে, তুমি কেন পাবা না? হোয়াই নট? ক্লাস 10-এর এই চ্যাপ্টার, মানে ওই অধ্যায়টার ফ্রি ক্লাস আমার নেওয়া আছে। ওই শহরের ছেলেটা যেইভাবে ফ্রি ফায়ার খেলতে পায়, যে ফ্যাসিলিটিস পায়, যে ফোনগুলো দেখে, একটা গ্রামের ছেলে এখন ওই ফোন নিয়েই কাজ করে, ঠিক আছে? সো ইটস আ ইস্যু যে ফোন আছে কিনা, এটা একটা ইস্যু, বাট ইউ হ্যাভ টু লার্ন অল অফ দিস থিংস, ঠিক আছে? আমরা তো সেজন্যই কাজ করছি, যাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে শিক্ষা পৌঁছায় যাইতে পারে। হুম, আমি জানি গ্রামে সে ফ্যাসিলিটিস নাই, কম আছে, বাট যদি ফোন থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে এই ফ্যাসিলিটিস গুলো বের করে নিয়ে আসা শিখতে হবে। হ্যাঁ, সমস্যা নাই, আমরা তো আছি। ক্লিয়ার তাহলে এটা? হুম, নাইম বুঝতে পারছো? সমস্যা নাই। তুমি হচ্ছে কমতিগুলো ফাইন্ড আউট করে ক্লাসগুলো এখন করে ফেলো। সময় এখন তো ফোন আছে কাছে, তাই না? এখন করে ফেলো। তুমি যেই টপিকে প্রবলেম হবে তুমি আমাকে বইলো যে ভাই এই টপিকে প্রবলেম, এই টপিকের উপরে একটা ক্লাস আমাকে খুঁজে বের করে দেন, দরকার হলে আমি খুঁজে বের করে দিব, ঠিক আছে? যদি তোমার খুঁজে পাইতে সমস্যা হয় তুমি আমাকে বইলো, আমি খুঁজে বের করে তোমাকে দিব, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে আমরা আয়নীকরণ শক্তি ইচ এন্ড এভরিথিং কিন্তু দেখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যাইতে পারি এখন এই জায়গাগুলোতে। এই জিনিসগুলো শিখে ফেললাম, তোমরা তাহলে এই জিনিসগুলো, ও তোমরা একটু এই জিনিসগুলো ইয়া কইরো, নোট টোট করে রাখো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শিডিউলের পড়াশোনা। ভাই সোডিয়ামকে সোডিয়াম মাইনাস করতে চাই, গাধা, বলদ, হেট। সোডিয়াম ধাতু, সোডিয়াম ইলেকট্রন কোন দুঃখে গ্রহণ করতো, কোন দুঃখে ইলেকট্রন গ্রহণ করতো সোডিয়াম? হ্যাঁ, করা যাবে, অনেক শক্তি ছাড়তে হবে, অনেক পরিমাণে শক্তি। করবে না এমন না, করতে গেলে অনেক পরিমাণে শক্তি বাদ ছাড়তে হবে, ঠিক আছে? যদি শক্তি স্তর থেকে সব ইলেকট্রন সরিয়ে নেয় তাহলে ওই শক্তি স্তর কি বিলুপ্ত হয়ে যাবে? আরে বাবা, শক্তি স্তর বলে তো ওইভাবে মানে তোমার ধরা বাঁধা নিয়ম নাই যে এমন একটা সুতা থাকে, ঠিক আছে, যে এমন একটা দড়ি থাকে, এভাবে তো শক্তি স্তর থাকে না রে, এই গাধা রে। এভাবে কি শক্তি স্তর থাকে রে গাধা? এভাবে থাকে না রে, থাকে না রে, থাকে না, এইভাবে থাকে না, ঠিক আছে? এইভাবে থাকে না, এভাবে একটা সুতার মতো করে পেঁচায় এই শক্তি, এটা এমনি থাকে না রে। যেটা হয় এইভাবে থাকে, বুঝছিস? মানে এইভাবে ইলেকট্রন গুলো জটলা পাকায় থাকে, এখানে পাওয়া যায়, কিছু দূর পরে আবার এখানে ইলেকট্রন পাওয়া যায়, এখানে ইলেকট্রন পাওয়া যায়, এখানে ইলেকট্রন পাওয়া যায়, এখানে ইলেকট্রন পাওয়া যায়, এখানে পাওয়া যায়, ঠিক আছে? এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। তখন যেটা করা হয়, এটা একটা কক্ষপথ ধরে নেওয়া হয়, এটা একটা কক্ষপথ ধরে নেওয়া হয়, এইটা আর একটা কক্ষপথ ধরে নেওয়া হয়, বুঝতে পারছো? এইভাবে থাকে না।
বোঝা গেল? কক্ষপথ এইভাবে গোল্লা গোল্লা হয়ে থাকে না, এটা আমরা দেখানোর জন্য করি। হ্যাঁ, এটা আমরা দেখানোর জন্য করি শুধু। ওকে, তো দেখো, আয়নিক বন্ধন, তড়িৎযোজী বন্ধন বলছে এটাকে, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। সো এই জিনিসটা কি তোমরা দেখছো এর আগে? তোমরা ডি ব্লক মৌল পড়েছো? ডি ব্লক, এই জটিল আয়ন, জটিল যৌগ পড়ছো? এই যে এই টাইপের যৌগগুলো, K4, Fe, CN6, ওইখানে কিন্তু এই সন্নিবেশ করছো না? ওইটাও তো সন্নিবেশ। যে লিগ্যান্ড 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 পড়ছো না? তাহলে এই সন্নিবেশ বন্ধন পড়ে নাই বলতেছে, তাহলে ডি ব্লক মৌল এই জটিল যৌগ পড়লা কেমনে? জটিল যৌগ পড়ায় নাই? ও ও, ওকে ওকে ওকে, পড়াবে, পরে পড়াবে বলছে। আমি পোল দাও, পোল দিচ্ছি, অ্যান্সার দাও। তোমাদের না মানে এক একজন এক এক উত্তর দাও। ডি ব্লক, এই পোল দিচ্ছি, পোলে আমাকে জানাও জটিল যৌগ পড়ানো হয়েছে কিনা, এটা জানাবা, ঠিক আছে? ও আচ্ছা, এটা তো পোল দিচ্ছি, পোল। জটিল যৌগ পড়ানো হয়েছে কিনা পোল দিলাম, ইয়েস নো তোমরা আমাকে দাও। হ্যাঁ, যারা ইয়েস ইয়েস দাও, নো তারা নো দাও। হ্যাঁ, জটিল যৌগ, নট ডি ব্লক, জটিল যৌগ। কয়টা বাজে? আর আধা ঘন্টা আছে ক্লাস, না কতক্ষণ আর? হুম, সময় আছে। ওকে, হ্যাঁ আমি পোল অফ করে দিলাম। ওকে, এই 24 জন ইয়েসে ভোট দিলা কেন? 172 জন নো দিছে, যে 24 জন ইয়েসে ভোট দিলা, কি ভেবে ভোট দিলা? বুঝলাম না। আচ্ছা, জটিল যৌগ পরে পড়াবে বলেছেন না কি বলেছেন? এটা কি? তো, আচ্ছা, পরে পড়াবে তাই তো। ওকে, ডি ব্লক এমনিতে ক্লিয়ার হয়ে গেছে না? যাই হোক, আমি আবার ডি ব্লকের সাথে পড়াই দেই, মানে আমি যখন পড়াই ডি ব্লকের সাথে পড়াই দিই এটা। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা পরে পড়ে ফেলো এটা। তা আমরা আহ, উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস শিখি একটু। হ্যাঁ, আমরা একটু ইলেকট্রন বিন্যাস শিখি, যেটাতে তোমাদের প্রবলেম হয়। আমরা একটু ইলেকট্রন বিন্যাসের দিকে যাই। হ্যাঁ, ইলেকট্রনিক ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তো এই যে ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখব। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, উপশক্তি স্তর মানে শক্তি স্তর, তারপরে হচ্ছে উপশক্তি স্তর, তারপরে হচ্ছে অরবিটাল, ঠিক আছে? মানে এটা হচ্ছে শেল, সাবশেল, দেন হচ্ছে অরবিটাল। দেখো, খুব ভালো করে খেয়াল করবা, এসপিডিএফ এগুলা কি অরবিটাল নাকি উপশক্তি স্তর? এসপিডিএফ এগুলো কি অরবিটাল নাকি উপশক্তি স্তর? বলো।
আচ্ছা, ডি ব্লক পড়ানো হয় নাই, এস ব্লক পি ব্লক পড়ানো হয়েছে? আচ্ছা, বুঝতেছি না, এলোমেলো হয়ে গেছে মনে হয় না? আচ্ছা, তো এস পি ডি এফ এরা কিন্তু অরবিটাল না, এরা হচ্ছে উপশক্তি স্তর। ঠিক আছে, তো এস এ অরবিটাল কয়টা? এস এ কিন্তু অরবিটাল একটাই, শুধু এস। ঠিক আছে, পি তে অরবিটাল এখানে শুধু এস, ঠিক আছে, একটাই। পি তে কিন্তু অরবিটাল তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড। আর ডি তে হচ্ছে পাঁচটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ওকে, তো আমি যদি একটু দেখাই যে এখানে ঘর থাকবে একটা, এস। ঠিক আছে, আর পি তে ঘর থাকবে হচ্ছে তাহলে তিনটা, তিনটা ঘর। ঠিক আছে, ওকে। আর ডি তে ঘর থাকবে হচ্ছে পাঁচটা। ডি তে ঘর থাকবে পাঁচটা। একই একই, এটা বাদ। ওকে, ক্লিয়ার? পাঁচটা। আচ্ছা, উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস কি পড়ানো হয়েছে? আর এফ এ থাকবে হচ্ছে সাতটা, এফ আমাদের লাগে না, এফ কিন্তু আমাদের লাগে না আর কি। ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, একটু এক্সপ্লেইন করেন। এটা তো ওই কোয়ান্টাম মেকানিক্সে পড়ানোর কথা না, অরবিটাল এঁকে এঁকে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, আমি কার্বন, কার্বনে যদি ইলেকট্রন বিন্যাস করি, এটা হচ্ছে 6, তে এটা হচ্ছে 1s2, 2s2, 2p2, তাই না? তার মানে এটা কিভাবে অবস্থায় আছে? এটা আছে 1s2, 2s2, 2px, 2py, 2pz, 1 1। তাহলে এই অবস্থায় দেখো বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে মাত্র দুইটা, মাত্র দুইটা। কিন্তু কার্বনের কিন্তু বিজোড় ইলেকট্রন 4টা থাকতে পারে। দেখো এখানে না একটা ঘর এমটি আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে না একটা ঘর। তাহলে কার্বনকে যদি তুমি এক্সাইটেড করো, কার্বনকে যদি তুমি এক্সাইটেড করো, উত্তেজিত অবস্থায় করো, একটা ঘর আছে ফাঁকা, একটা ঘর আছে ফাঁকা। ঠিক আছে, এখন এটাকে তাহলে কি করতে হবে? যদি এক্সাইটেড করা হয় এটাকে, তাহলে যে জিনিসটা হবে, দেখো, তাহলে যে জিনিসটা আসলে হবে সেটা হচ্ছে এই যে এইখানে আছে জোড়, এইখানে ফাঁকা, তাহলে এই বলবে যে আমার তো এত মানে চাপাচাপি করে থাকার দরকার নাই। তখন এখান থেকে একটা ইলেকট্রন সরে যাবে, এখানে হয়ে যাবে 1, আর এই একটা ইলেকট্রন কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে 1। এই যে হয়ে গেল কার্বনের বিজোড় ইলেকট্রন 4টা। ঠিক আছে,
এখন আমরা লুইস স্ট্রাকচার নামের একটা কথা আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লুইস স্ট্রাকচার, লুইস স্ট্রাকচার, হোয়াট ইজ লুইস স্ট্রাকচার? লুইস স্ট্রাকচার হচ্ছে ভাই, তাহলে কার্বনের যোজনী 6 হয় কিভাবে? ভুল করে, ভুল, যদি কেউ ভুল করে তাহলে কার্বনের যোজনী 6 হয়ে যেতে পারে, তাছাড়া কার্বনের যোজনী 6 হতে পারে না। বুঝেছো? যদি তোমরা ভুল করো তাহলে 6 হতে পারে। হ্যাঁ, এটা এসএসসির পড়া। আমি যখন পড়াইতেছিলাম, মানে কোন এক ব্যাচে পর্যায় সারণী নিয়ে আসছি ক্লাসের মধ্যে, ও তো দেখেই বলে, এই কি পড়াইতেছেন, এটা তো এসএসসি তে পড়ে আসছি। ও কি? আমি মনে মনে ভাবলাম যে তাহলে তো মনে হয় আমার এখন ইন্টারে নতুন পর্যায় সারণী বানাই আনতে হবে। কি করা যায়, কি করা যায়? ঠিক আছে, মানে মেলা ভেবে চিনতে পাইলাম না। পরে ওরে কইলাম যে ভাই, ওই আসলে পড়াশোনা তো এরকমই, মানে আগের ক্লাসে যা পড়ে আসছি ওই অল্প অল্প আর কি, উপরের ক্লাসেও লাগে আর কি। পর্যায় সারণী তো বাবা ওই যেটা সেটাই আর কি, একটু পড়ে নে আর কি, কষ্ট করি না। ঠিক আছে, মন খারাপ করিস না বাবা, ঠিক আছে? তো তুমি একটু মন খারাপ করো না, 9-10-এ পড়ে আসছো, এটা এখানেও লাগে আর কি। অনেকে পড়ে, অনেকে ঠিক মতো পড়ে না তো 9-10-এ। ঠিক আছে রাকিব, এটা কি নোট করবো না? মোটেও না, ভুলেও না ভাই রাকিব, প্লিজ প্লিজ। নোট করা তো দূরের কথা, এ প্রশ্নও করা যাবে না ভাই। তুই যদি নোট করিস, তুই তখন পরীক্ষাতে পাইরে যাবি, তুই বুঝে যাবি। তখন আমার এই কমেন্ট বক্সে বুগি নাই লিখবে কে? কে লিখবে? বুগি নাই ভাই, বুগি নাই ভাই, বুঝি নাই, কে লিখবে? রাকিব, কে লিখবে? তুই নোট করিস না, তুই নোট করলে ভাই আমি কমেন্ট পড়তে পারবো না। হুম, মোটেও না। ঠিক আছে, আমরা হচ্ছে লুইস স্ট্রাকচার দেখব। ঠিক আছে, তো লুইস স্ট্রাকচারে হচ্ছে যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গুলাকে দাগানো হয়। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গুলো, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা আছে এখানে দেখো তো। এটা তো তোমার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো লুইস স্ট্রাকচারে শেষ কক্ষপথের ইলেকট্রন গুলাকে ডট বা ক্রস দিয়ে লেখা হয়ে থাকে। ঠিক আছে, ডট বা ক্রস দিয়ে। তাহলে এই যে দিলাম কার্বন, ঠিক আছে, দেখো এই হচ্ছে কার্বন। তাহলে এই যে ইলেকট্রন গুলো, এটাকে আমরা এভাবে ডট দিয়ে লিখবো, দিস ইজ লুইস স্ট্রাকচার, এবং এটাই হচ্ছে কার্বনের যোজনী 4। ঠিক আছে, এটা কার্বনের যোজনী 4। এবার যেমন হচ্ছে ধরো নাইট্রোজেনের যদি লুইস স্ট্রাকচার আঁকাই আমি, নাইট্রোজেন কত? 7। ঠিক আছে, নাইট্রোজেন 7 না? ঠিক আছে, তো 7 যদি হয় তাহলে নাইট্রোজেনের কি হবে বলো দেখি? 1s2, 2s2, 2p3, তাই না? তাহলে 1s2, 2s2, 2p3, তাই না? 2px, 2py, 2pz, 1 1 1। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে নাইট্রোজেনকে এক্সাইটেড করো, নাইট্রোজেনকে এক্সাইটেড করো, নাইট্রোজেনকে এক্সাইটেড করলে হবে, হ্যাঁ ক্রস দিয়েও দেখানো যাবে, মানে এটাকে তুমি এভাবেও দেখাইতে পারো, কার্বন ক্রস 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 ক্রস, এভাবে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। নাইট্রোজেনকে কি এক্সাইটেড করা যাচ্ছে? যাবে? আহা, নাইম, নাইম আহমেদ, নাইম আহমেদ ভাই এক কমেন্ট। না, নাইম আহমেদ না, কি এটা? নোয়েম, নইম কে? নইম, আচ্ছা নাইম, নাইম না, নাইম তো অ্যান্সার দিছে। নইম, নইম ভাইয়া তুমি এক কমেন্ট বারবার কইরো না, ঠিক আছে? এখানে কিন্তু আর এক্সাইটেড করা যাবে না। ঠিক আছে, তুমি যদি এক্সাইটেড করো তাহলে তো এমটি অরবিটাল লাগবে। এখানে কি কোনো এমটি অরবিটাল আছে? এরপরে 2D কি পসিবল? 2D XY এটা কি পসিবল? এটা কিন্তু পসিবলই না, নট পসিবল। 2D নট পসিবল। তাহলে নাইট্রোজেনকে আর এক্সাইটেড করা যাবে না।
এক্সাইটেড করে এটাকে ভেঙে কোথাও যে নিয়ে যাব, এটার জন্য তো এখানে ফাঁকা অরবিটাল লাগবে, বাট এখানে কিন্তু কোনো ফাঁকা অরবিটাল নাই, আর 2D পসিবল না, এই জন্য 2D তে নেওয়া যাবে না। এখন তুমি বলতে পারো ভাই 3D তে নিয়ে যাই, 3D তে যাওয়া যাবে না, যেই কক্ষপথ সেই কক্ষপথের মধ্যেই অদল বদল হবে। আবারও বলি, যেই কক্ষপথ সেই কক্ষপথের মধ্যে অদল বদল হবে, মানে তুমি কখনোই 1s কে নিয়ে যে 2p তে বসাতে পারবা না, 2 থেকে 2 তে যাবে, 2 এর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাবে, 3 এর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাবে, কখনোই 2 থেকে 3 তে যাবে না, কখনোই 1 থেকে 3 তে যাবে না, 1 থেকে 2 তে যাবে না, এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা, তাহলে এটার লুইস স্ট্রাকচার কেমন হবে বলো দেখি। তো এটার লুইস স্ট্রাকচার হবে এমন, নাইট্রোজেন, এই যে দেখো দুইটা জোড়, এই দুইটা হচ্ছে জোড়, আর এই তিনটা হচ্ছে গিয়ে বেজোড়, এই তিনটা হচ্ছে বেজোড়, এই হচ্ছে লুইস স্ট্রাকচার। কেউ ক্রস দিয়েও চাইলে লিখতে পারো, ক্রস, ঠিক আছে, এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস, একটা ক্রস, এইভাবে চাইলে কেউ লিখতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা এক কাজ করি তো, ফসফরাসের যোজনী যে 3-5 হয় জানো, ফসফরাসের যোজনী হয় হচ্ছে 3-5, এটা কিভাবে করতে হয়? আচ্ছা দেখো, ফসফরাস নরমালি ফসফরাস হচ্ছে 15, 15 মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এখন এটাকে যদি আমি একটু কপি করে নিয়ে আসি, তাহলে 3p3 মানে হচ্ছে 3px, 3py, 3pz, 1 1 1। তাহলে এই অবস্থায় আমার হচ্ছে কত? 3, তাই না? এই অবস্থায় আমার হচ্ছে 3। এখন এখানে দেখো 3p, 3d তো পসিবল, ঠিক আছে। নাইট্রোজেনের যোজনী 3 আর 3 আর 5, নাইট্রোজেনের যোজনী 5, এটা একটা ভোগাস কথা, নাইট্রোজেনের যোজনী কখনোই সেভাবে 5 হয় না, ঠিক আছে। নাইট্রোজেন সন্নিবেশ বন্ধন করলে 5টা বন্ধন করতে পারে, দ্যাটস ইট, ঠিক আছে। এই বাদে নাইট্রোজেনের যোজনী 5, ইটস আ পিওর ভোগাস কথা, ঠিক আছে। ডট বা ক্রস দিয়ে ইলেকট্রন বোঝায় ভাইয়া, হ্যাঁ, ইলেকট্রন বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তো 3d0 আছে, তাই না? 3d0, 3dxy, মানে 3d0 আর কি, সোজা কথায় 3d0 আছে। তো 3d0 মানে কি? 3dxy0, 3dyz0, ডট 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 0। তার মানে আমার কিন্তু ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর আছে। হুম, তাহলে এখন কি হবে বলো দেখি, তাহলে কি হবে? বলতেছে এসএসসি তে দেওয়া ছিল ভাই, একজন বলতেছিল বারবার কার্বনের যোজনী 6 এসএসসি তে দেওয়া ছিল, তুমি আমারে দেখাইও কার্বনের যোজনী 6 এসএসসি তে কই দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে দেখো, এখন কিন্তু এটাকে এক্সাইটেড করা যাবে, ঠিক আছে, এক্সাইটেড করা যাবে, কারণ এখানে ইলেকট্রন আছে, জোড় আছে, এখানে ফাঁকা অরবিটাল আছে, তাহলে এক্সাইটেড করা যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে এখন এক্সাইটেড করি, মানে পি স্টার, পি স্টার, ঠিক আছে, তাহলে 15, তাহলে এটা কত হবে বলো দেখি। তাহলে এটা যেটা হবে, এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি নাকি, এই যে, ঠিক আছে, দেখো, তাহলে এটাকে যখন আমি স্টার করলাম, তখন এই যে জোড়, এই জোড়টা ভেঙে গেল, এখানে হয়ে গেল 1, এবং এখান থেকে একটা ইলেকট্রন এই ফাঁকা ঘরে চলে আসলো, এ হয়ে গেল 1। তাহলে এই যে এই অবস্থায় যোজনী হয়ে গেল 5। তাহলে ফসফরাসের আমরা দুইটা লুইস স্ট্রাকচার পাবো। 3D আনলেন কেন? কারণ 3D তো আছেই, 3sPd হয়তো, বা 2D তো হয় না, ওই জন্য 2D আনতে পারি নাই, ঠিক আছে, বুঝলা? ওকে, আচ্ছা, তাহলে পি তে আমরা যদি আঁকাই লুইস স্ট্রাকচার, পি কেমন হবে দেখো, একটা জোড়, তিনটা বেজোড়, এই যে দুইটা জোড়, একটা জোড় ইলেকট্রন, তিনটা বেজোড়, তাহলে এই হচ্ছে জোড়, বেজোড়, 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 ঠিক আছে। আমার এক স্যার ছিল, মানে আছে এখনো, ঠিক আছে, উনি হচ্ছে জোড় বেজোড় না, উনি বলতো জুড় বেজুড়, ঠিক আছে। তাহলে এনে একটা জুড়, তিনটা বেজুড়, এনে 5টা বেজুড়, তাই না? 5টা বেজুড়, 1 2 3 4 5,
তাহলে এনে 5টা বেজুড়। ওকে, ভালো। তাহলে বুঝছো জুড় বেজুড়। কার্বনের যোজনী 6 হবে। আচ্ছা, এখন তো আরো কথা চলে আসে। এখন কথা হচ্ছে ভাই আরো তো ফাঁকা, আরো তো ফাঁকা, তাহলে আমি এটাকে নিয়ে যাই ওখানে, যাওয়া যাবে? বলো। এই নাইম বলছো, আমি বললাম 3s থেকে 3s থাকবে, এই কোথায়, কোথায় বললাম? আমি বললাম 3 এর ইলেকট্রন গুলো 3 তে থাকবে, ঠিক আছে? কতগুলো নাইম আছে? কোন নাইমকে বলবো, কোন নাইম ধরে ফেলবে, দেখো দেখি। অনেকগুলো নাইম আছে। আমি বলছি 3 এর মধ্যেই অদল বদল হবে। কখনো এই যে যেমন এটা ফাঁকা আছে, এটা থেকে এখানে আসতে পারবে না, কারণ 2 থেকে 3 তে যেতে পারবে না, 3 থেকে 3 তে যাইতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে ডান এটা। তাহলে সালফার, সালফারের কত হয়? 2 4 6, 2 4 6। তাহলে সালফার যখন নরমালি করি, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 3d0। কপি করে নিয়ে আসো এটাকে। কপি করলাম, এই বান্দার একটু দূরে সরাই দিলাম। 3px, 3py, 3pz, ঠিক আছে? আচ্ছা, 3dxy, 3dyz, 3dzx, ঠিক আছে? তাহলে কত কত এখানে 4, তাই না? 4 মানে কত হবে তাহলে? 2 1 1, এই, ঠিক আছে? এখনো 0 0 0, তাহলে এখনো উত্তেজিত অবস্থায় নিয়ে আসা হয় নাই, এখনো নিয়ে আসা হয় নাই। সৈকত, সৈকত হচ্ছে আহ, সৈকত পাগল হয়ে গেছে। সৈকত বলে ভাইয়া ফসফরাস 19 যোজনী 6 5, ফসফরাস 19 কবে হইলো? এবার মরিয়াম আবার বলতেছে কার্বনের যোজনী 2 4 6 না। আল্লাহ, পাগল হয়ে যাবো আমি। ইন্টারে পড়ে, ইন্টারে, ইন্টারমিডিয়েটে পড়ে 6 বলে 6। আচ্ছা, তাহলে সালফারকে যদি আমি এখন এক্সাইটেড করি 16, এখানে 1 কেন হয়ে গেল? আচ্ছা, তাহলে এটাকে আমি আবার কপি করতেছি, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে কি হবে এখন বলো দেখি। এখন যেটা হবে, এই যে এক্সাইটেড করার কারণে এই যে জোড়, এই যে জুড়, এই যে ফাঁকা, তাহলে এইটা চলে যাবে, এইটা চলে যে এখানে হয়ে যাবে 3px1, আর এইখানে চলে আসবে হচ্ছে 1। এই অবস্থায় দেখো 4, ঠিক আছে না? এরপরে আবার নিয়ে আসো এটাকে, মানে ডাবল এক্সাইটমেন্ট যদি আমি করি এটাকে, নট এক্সাইটমেন্ট, ডাবল এক্সাইটেড যদি করি এটাকে, ঠিক আছে? তাহলে কি হবে? এই যে দেখো আরেকটা জোড় আছে, এখন এই জোড়টাও ভেঙে যাবে, এই জোড়টাও ভেঙে এখানে হয়ে যাবে 1, এই যে ফাঁকা ঘর আছে এখানে চলে আসবে 1, ঠিক আছে? হয়ে গেল, শেষ। এখন এখান থেকে তো আর ভাঙা যাবে না, কারণ এটা 2, এগুলো সব 3। তাহলে এই অবস্থায় দেখো যোজনী হচ্ছে 2, এই অবস্থায় দেখো যোজনী হচ্ছে 4, এই অবস্থায় দেখো যোজনী হচ্ছে 6।
ঠিক আছে, এটাকে পরিবর্তনশীল যোজনী বলে। হ্যাঁ, কিভাবে উত্তেজিত করা হয়? হিট দিয়ে, তাপ তাপ প্রদান করে। তাহলে তোমরা হচ্ছে আমাকে একটা কাজ করে দেখাবা। হ্যাঁ, নামাজ আছে, আমি ছেড়ে দিব। তোমরা হচ্ছে আমাকে একটা কাজ করে দেখাবা, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, এর যোজনী হয় হচ্ছে 1357। ক্লোরিনের যোজনী হচ্ছে 1357। এইটা কিভাবে হয় সেটা তোমরা আমাকে করে হোমওয়ার্ক দিবা, ঠিক আছে? হোমওয়ার্ক দিবা, ওকে? আর কেমিস্ট্রি ক্লাস তোমাদের ওভারঅল কেমন লাগতেছে? আমি তো সব ক্লাস নিতে পারতেছি না, শোভন ভাই নিতেছে, ঠিক আছে? শোভন ভাই তো যথেষ্ট ভালো পড়ায়, ঠিক আছে? শোভন ভাই যথেষ্ট ভালো পড়ায়। শোভন ভাই তো জানোই তোমরা, উনি মানে বলা যায় যে উনি অন কাইন্ড অফ ডক্টর, ঠিক আছে? উনি হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করে, ফার্মেসি থেকে পড়া, ঠিক আছে? হ্যাঁ, ইনসেপ্টাতে উনি জব করে। সো আমি আশা করি ওনার কাছ ক্লাস থেকে হয়তো বা ওষুধ নিয়ে অনেক জ্ঞান ট্যান পাও তোমরা, তাই না? হ্যাঁ, এটার জন্য কি ওষুধ লাগবে, ওইটার জন্য কি ওষুধ লাগবে, পাও, আই আই গেস। হুম, করবা, ক্লাস করবা। হুম, সব ক্লাসই করবা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, মানে সময়টা, সময় কিন্তু আস্তে আস্তে তোমাদের জন্য অনেক টাফ হবে। তুমি ভাবতেছো যে তুমি এখন অনেক রিল্যাক্সে আছো, তো এই রিল্যাক্সটা কিন্তু বেশি দিন তোমার থাকবে না। তুমি যখন একটা বাজে সময়ে পড়ে যাবা, এটা পড়তে হবে, এই ইন্টারমিডিয়েট সময়ে, এই লাইফে তোমাকে একটা বাজে সময় পার করতে হবে কখনো না কখনো। এটা এখন হয়তো বা অনেক রিল্যাক্সে একটা সময় পার করছো, সো এটা এতটুকু মাথায় রাখো যে বাজে সময় আসবে, আসবে খুবই সন্নিকটে। সেটা তুমি ভালো করে পড়ো, ভালো করে না পড়ো, বাজে সময় খুবই সন্নিকটে। তো ওই সময়গুলোর জন্য প্রিপেয়ার থাকো। ওই সময়গুলোতে কখনোই তুমি মনোবল ভাঙা যাবে না। হ্যাঁ, হয়তোবা অনেক পড়বা, মার্কস আসবে না, হয়তোবা অনেক চেষ্টা করবা, তারপরও ভালো রেজাল্ট পাবা না। কথা শোনা লাগবে, ঠিক আছে? মানুষজনের কথা, এদিকের কথা ওইদিকের কথা, অনেক কথা শুনতে হবে। আর অ্যাডমিশন পিরিয়ডে গেলে তো আরো অনেক কথা, হাজারটা মানুষের এক্সপেকটেশন, ফ্যামিলির এক্সপেকটেশন, ঠিক আছে? ফ্যামিলির মধ্যে মনে করা হচ্ছে তো তোমার বাবা মা শুধু না, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তোমার আশেপাশে চাচা চাচি, হ্যাঁ, মামা মামি, নানা নানি, দাদা দাদি, সবার এক্সপেকটেশন। সো এত এক্সপেকটেশন ফুলফিল করাটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। একটা বদ্ধ জায়গার মধ্যে পড়ে যাবা তুমি, মনে হবে যে একটা সময় তোমার কাছে মনে হবে যে ভাই আমি মনে হয় নিজের আমার কিছু নাই, আমি হচ্ছে শুধু মনে হয় মানুষের এক্সপেকটেশন ফুলফিল করতে দুনিয়াতে আসছি, এটা মনে হইতে পারে। বাট এগুলা কখনোই প্যারা হিসেবে নিবা না। হ্যাঁ, এই সময়টা আসবে, তোমাদেরকে আমি আগে ওয়ার্ন করে দিচ্ছি, চলতে চলতে এই সময়টা আসবে। So, ওই সময়টার জন্য এখন থেকে প্রিপেয়ার থাকো। ওই সময়টার জন্য একটা স্ট্র্যাটেজি বানাও যে নিজে তুমি কিভাবে এই জিনিসগুলো ট্র্যাকেল দিবা। এটা আমি তোমাকে শিখাই দিতে পারবো না। ইনাফ বড় হয়েছো, ইনাফ ম্যাচিউর হয়েছো, প্রত্যেকটা জিনিস যদি তোমাদেরকে হাতে কলমে শিখাই দিতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা। সো ম্যাচিউরদের মতো বিহেভ করবা। নিজের আজ থেকে 10 দিন পরে কি করবা তার প্ল্যান রেডি করে চলবা। হুম, আর কথা বলার সময় হচ্ছে একটু বুঝে শুনে বলবা, যে কোনো জায়গায়, ইচ এন্ড এভরি এভরি প্লেসে, ঠিক আছে? যাতে তোমার কথা, আজকালকার সময়টাই এরকম ভাই, ঠিক আছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আসার পর থেকে দেখবা যে হচ্ছে তুমি এখন কি একটা কথা বলে রাখছো, 10 বছর পরে ওইটার স্ক্রিনশট নিয়ে তুমি কোন একটা কেস খেয়ে যাবা তার কোনো ঠিক নাই, ঠিক আছে? তো যে কোনো জায়গায় তোমরা ফেসবুকে ধরো অনেক পোস্ট টোস্ট দাও এখন, ঠিক আছে? হ্যাঁ, আমরাও দেই। সো অবশ্যই আমরা দেখে শুনে দিব। হ্যাঁ, অনেক কিছু ম্যানেজমেন্ট করে চলা লাগে আর কি এই সময়টাই, এই রিসেন্ট টাইমে। সো এটাই আর কি, মানুষজনের সাথে ম্যানেজ করে চলবা। আর আমি সবসময় একটা কথা বলি যে হচ্ছে জীবন চালানোর জন্য না অনেক মানুষের দরকার নাই। অনেকে আছে যে হচ্ছে অনেক ফ্রেন্ডস লাগবে, অনেক মানুষের সাথে মিশতে হবে, কানেক্টিভিটি বাড়াইতে হবে। ইটস গুড যে কানেক্টিভিটি বাড়াইতে হবে, তোমাকে মানুষজনের সাথে চিনতে হবে, পরিচিত হইতে হবে। বাট পরিচিত হওয়া আর মিশে যাওয়া ভিন্ন জিনিস। সো মেশা কম মানুষের সাথে হতে হবে, ঠিক আছে? তোমার যারা একান্ত ট্রাস্টেড, তোমার যারা একান্ত ক্লোজ, তাদের সাথে শুধু মিশবা। ঢালাও ভাবে মানুষজনের সাথে মিশাটা বন্ধ করা উচিত। এটা আমার পরামর্শ, আমার পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, এটা আমি বুয়েটে এসেও হারে হারে টের পেয়েছি। কারণ তুমি যখন একটা ভার্সিটিতে যাবা বা একটা কলেজে, তুমি তোমার বাসা থেকে দূরের কোনো কলেজে পড়বা,
ওইখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিভিন্ন মেন্টালিটির মানুষ আসে। দেখা যাচ্ছে একজনের সাথে তুমি যদি ক্লোজলি মিশো, আরেকজনের সাথে মিশতে গেলে দেখা যাচ্ছে তোমার ওই মেন্টালিটিটা মিশবে, ম্যাচ করবে না, তখন তোমাকে হয়তো মিথ্যা বলা লাগবে, অনেক কিছু বলা লাগবে। হ্যাঁ, এখানে এক কথা, ওইখানে আরেক কথা বলা লাগবে, ডাবল স্ট্যান্ডার্ড ভাবে চলা লাগবে। তো এই জন্যই শুধুমাত্র তোমার মেন্টালিটি মিলবে এরকম মানুষদের সাথে মিশবা, মানে অল্প কিছু, ঠিক আছে। তাছাড়া ওই যে বললাম, মানে সবার সাথে মিশতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওই যে কথা আছে না একটা, মানে যে সবার সে কারোই না, ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়টা। তো এটা মাথায় রাখবা, এই হচ্ছে বিষয়। হুম। নুসাইবা বলছো আজকে তো বন্ধনগুলো পড়ানোর কথা ছিল না, এটা আমরা বলে দিয়েছি বলে তুমি জানলা যে আজকে বন্ধনগুলো পড়ানোর কথা ছিল। আজকে মোটেও বন্ধনগুলো পড়ানোর কথা ছিল এমনটা কোথাও ফিক্স না। মানে আমার দরকার হলে, তুমি আমার আগের ক্লাস করছো কিনা জানি না, আমি দরকার হলে আমি আগের চ্যাপ্টার পড়ানোর জন্য 3টা এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করেছিলাম, ঠিক আছে। তো একটা টপিক বাদ দিয়ে আরেকটা টপিকে ঢোকা, এটা খুবই ব্যাড ম্যানার্স। হ্যাঁ, এটা আমি করি না কখনো। সো আমি যেহেতু প্রক্সি দিতে আসছি, সো আমি তাও করতেছি না এটা। আর আমি যখন কোনো একটা চ্যাপ্টার নিব তখন তো আরোই না, একটা টপিক বাদ দিয়ে আরেকটা টপিকে আমি কখনোই ঢুকি না, ঠিক আছে। সো এটা তোমার ব্যাড লাক বলতে পারো, যে আজকের ক্লাসে আমি পড়ে গেছি বলে তোমাকে আবার এই জিনিসগুলো পড়া লাগছে, ঠিক আছে। ওকে, না আমি এই চ্যাপ্টারে আর ক্লাস নিব না। আমি আমি জানি না, এই চ্যাপ্টার কি পড়ানো হয়েছে আমি জানি না ভাই। আমি আজকে আসছি, আগের আগের ক্লাসে দেখছি আমি আয়নীকরণ শক্তি পড়ানো হয়েছে, এতটুকু পড়ানো হয় না, আমি পড়াই দিছি। ওকে, সবাই ভালো থাকো তাহলে, সুস্থ থাকো। আমি যখন চ্যাপ্টার নিব তখন মানে দেখবা যে হচ্ছে এটা মেনটেন করা হবে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটা একটু চালাই রাখো, ঠিক আছে। যে কোনো মানে সব জায়গা থেকে আর্কাইভ ক্লাস করো, এখান থেকে ক্লাস করো, আর যেখান থেকে জ্ঞান পাবা সেখান থেকে নিতে থাকো। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।